আমাদের সম্পর্কে হাদি বলতো যে বাংলাদেশের মুসলমানরা আর লার্জেস্ট কালচারাল মাইনরিটি। এটা কি আশ্চর্য কথা না যে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদেরকে হাদি বলছে যে আমরা কালচারাল মাইনরিটি। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। কিন্তু আমার বলতে দ্বিধা নেই যে আমি চমৎকৃত হয়েছিলাম হাদির জ্ঞানের গভীরতা দেখে। আপনারা এখানে সবাই তার বক্তব্যের কথা বলেছেন যে চমৎকার বক্তৃতা দিত, অত্যন্ত ঝাঁঝালো কিন্তু খুবই যুক্তিপূর্ণ বক্তৃতা দিত। কিন্তু আমি ওর সাথে প্রায় 2 বছরের যে যোগাযোগ, তার মধ্যে দেখেছি যে ওর লেখাপড়ার ডেপথ কতটা ছিল, কি পরিমাণ পড়াশোনা করতো, কি পরিমাণ চিন্তা করতো বাংলাদেশ নিয়ে, জিওপলিটিক্স নিয়ে, ইসলাম নিয়ে, মানব সভ্যতা নিয়ে। এবং আমি খুব অবাক হতাম যে সেই ঝালকাঠির গ্রাম থেকে আসা, মাদ্রাসায় পড়াশোনা শুরু করা একটা ছেলের এই বয়সে এতটা ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি। কিন্তু কি দুর্ভাগ্য দেখেন যে সেই হাদি কত কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসুর প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি মোসাদ্দেকের প্রতি, যে তারা একটি অসাধারণ কাজ করেছে, যে হাদির বক্তব্যগুলো এবং হাদির কয়েকটি ইন্টারভিউ তারা ছাপিয়েছে। আমি নিশ্চিত যে হাদির বক্তৃতার পরিধি আরো অনেক বড়, একটা বইতে এটা শেষ করার কোনো সুযোগ নেই। আর এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম উদ্যোগ, এবং এই উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আপনারা এই বইটা পড়লেও বুঝতে পারবেন যে হাদি এই দুনিয়াকে, এই রাষ্ট্রকে সে কিভাবে দেখত। আমাদের সম্পর্কে হাদি বলতো যে বাংলাদেশের মুসলমানরা আর লার্জেস্ট কালচারাল মাইনরিটি। এটা কি আশ্চর্য কথা না যে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদেরকে হাদি বলছে যে আমরা কালচারাল মাইনরিটি। এই বিষয়টা আমাদের বোঝা দরকার যে কেন বাংলাদেশের বাঙালি মুসলমানরা কালচারাল মাইনরিটি। কারণ আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমরা সমাধান করি নাই। আমাদের যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা এটা করতে পারেন নাই। আমাদের ফিলোসফার, আমাদের হিস্টোরিয়ান, তারা আমাদের আইডেন্টিটিকে পরিষ্কার করে তুলে ধরতে পারেন নাই। হাদি থাকলে নিশ্চয়ই হাদির, আমার বিশ্বাস হচ্ছে হাদি করতে পারে। আমরা এই বাঙালি মুসলমান, এই বাঙালি মুসলমানের সত্তাটাকে হাদি চিনতে পেরেছি। ওর একটা ইন্টারভিউর কথা আমার মনে পড়ে, আমি ভুলে গেছি যিনি ইন্টারভিউ করছিলেন তার নাম, একজন মহিলা ছিলেন। তো আলোচনা হচ্ছিল, এই কালচার নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে হাদি বলছিল, কথাটা এরকম ছিল, যদি আমি ভুল না বলে থাকি, যে আমি কোনো আরোপিত কালচারে বিশ্বাস করি। তো সেই যিনি হোস্ট ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে আরোপিত কালচারটা কি। হাদি তখন জবাব দিল, যেমন ধরো আপনি শাড়ি পরে আছেন, আমি পায়জামা পাঞ্জাবি পরে আছি, এটা ন্যাচারাল, এটা আমাদের নিজেদের মধ্যে থেকে এসছে, এখানে কিছু কোনো আরোপিত কোনো বিষয় নাই। কিন্তু আপনি যখন বলবেন কথার কথা পায়জামা পাঞ্জাবি পরা যাবে না, প্যান্ট শার্ট পরতে হবে, কিংবা সালোয়ার কামিজ পরা যাবে না, বাঙালিকে সবসময় শাড়ি পরতে হবে, এই বিষয়টা আরোপিত। আরোপিত কালচারে আমি বিশ্বাস করি না। এটাই ছিল হাদির মোটামুটি বক্তব্য। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং হাদিকে কেন হত্যা করা হয়েছে এর জবাব আমরা আজ পর্যন্ত পুরোপুরি জানি না, কারণ আমরা হত্যাকারীদের কাছ থেকে তাদের মোটিভটা জানতে পারি না। কিন্তু আমি যেটা মনে করি যে হাদি কেন টার্গেট হয়েছিল, কারণ তারা বাঙালি মুসলমানের আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বাঙালি মুসলমানের আইডেন্টিটি যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংহত করা যায়। এবং যারা 1971 সালের পরে আমরা যাদেরকে বলি, যারা বন্ধু আমাদের, যারা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করেছিল বলে আমরা সর্বদা কৃতজ্ঞতা জানাই, তারা আসলে একটা স্বাধীন রাষ্ট্র দেখতে চায়নি, তারা একটা ভাসাল স্টেট দেখতে চেয়েছে।
যেটা একটা নামে মাত্র স্বাধীন দেশ থাকবে, কিন্তু পরিচালিত হবে ভিন্ন। এটাই তাদের উদ্দেশ্য ছিল। এবং এটাকে হারিয়ে দেওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে আমাদের আইডেন্টিটি এস্টাবলিশ করে, আমাদের বাঙালি মুসলমানের সংস্কৃতি এস্টাবলিশ করে। এই জন্য হাদি কালচারাল রেভলিউশনের কথা। কালচারাল রেভলিউশন হলে পরেই আমরা স্বাধীনভাবে থাকতে পারব। আপনারা একটু চিন্তা করে দেখুন, কেন বাংলাদেশের সকল খুনির আশ্রয় ভারত হয়? এই প্রশ্নটা আমরা কয়জন আমাদেরকে করি? পৃথিবীতে তো আরো বড় দেশ আছে, পাশে তো মিয়ানমারও আছে। আপনি যদি প্রতিবেশী চিন্তা করেন তো মিয়ানমারও তো আছে। তো আমাদের খুনিরা তো মিয়ানমারে আশ্রয় নেয়, তো সকল খুনিরা ভারতে গিয়ে আশ্রয়। শেখ হাসিনা ভারতে আছে, বাংলাদেশের যতগুলো আয়নাঘর যারা করেছিলেন সেই জেনারেল সাহেবরা কোথায়? সব ভারতে। হাদির খুনি কোথায়? ভারতে। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশকে যাতে আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয়া যায় বা রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব না থাকে, সেই কাজটি 1971 সাল থেকে অব্যাহত ভাবে চালানো হচ্ছে। জুলাই বিপ্লবে আপনারা আজকে যারা আমার সামনে বসে আছে, কিংবা এখানে ডাকসুম নেতারা এখানে বসে আছে, ইনকলাব মঞ্চের ছেলেমেয়েরা এখানে বসে আছে, আপনারা বাংলাদেশকে মহান জুলাই বিপ্লবে এক নতুন পথের দিশা দেখিয়েছে। আমার প্রায় প্রতিটি বক্তৃতায় আপনাদেরকে আমি সালাম জানাই। আমি আমাদের তরুণ প্রজন্মকে সালাম জানাই প্রায় প্রতিটি বক্তব্যে। কারণ যখন বাংলাদেশ স্বাধীনতা পুনরুদ্ধারের আশা প্রায় হারিয়ে ফেলেছিল, আপনারা এই লড়াই করে ফ্যাসিবাদকে এবং ভারতীয় হেজিমনিকে একই সঙ্গে পরাজিত